রোববারের সকাল যান্ত্রিক জীবনে অভ্যস্ত মানুষগুলো আজ ছুটির দিন। বাইরে প্রথম রোদের পূর্বাভাস। গত কয়েকদিন বৃষ্টি শেষে আজই বোধ হয় সূর্যের মুখ দেখতে পারে ধরণী। ভেজা স্যাঁতস্যাঁতে পরিবেশে উপড়ে গিয়ে শুকিয়ে যায় পিচঢালা চকচকে রাস্তাঘাট। তবে সেই রাস্তা পদচারণায় তারা আজ খুব একটা কারোই নেই। ছুটির দিন বলে কথা। যেহেতু ছুটির দিনে সেহেতু আজ ভার্সিটি নেই। অরু আজ বেশ বেলা করে ঘুম থেকে উঠেছে। এত বেলা করে উঠতে আজকে চোখ দুটো থেকে ঘুম কাটানো বড্ড দায়। কোনো মতে ঢুলঢুলে পায় রোবটের মতো নিজের সকালের কাজগুলো সেরে অরু চলে এসেছে হলরুমে। বাড়িতে অরু ব্যতীত কেউ নেই, শুধুমাত্র হলরুমে ডিভানে বসে লেজ নাড়াচ্ছে ডোরা। ডোরাকে এভাবে ডিভানের উপর বসে থাকতে দেখে এক চটকায় ঘুম ছুটে গেল অরুর। চোখের পাতায় কয়েকবার পলক ফেলে দাঁত দিয়ে জিভ কেটে এগিয়ে গিয়ে ডোরাকে উদ্দেশ্য করে অরু বলো, কি করছিস ডোরা? এটা জয়ান কৃতিকের বসার জায়গা, তুই এখানে বসেছিস। জানলে তোকে আমাকে দুজনকে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেবে প্রফেসর জেকে। ঘরের বাড়ি হারিয়ে বনবাসী হতে হবে না, চাইলে তাড়াতাড়ি নাম। ওর তীব্র চোখে রাঙানো ধমকে বোধ হয় কাজ হলো। তৎক্ষণাৎ লেজ নাড়াতে নাড়াতে জায়গা ত্যাগ করলো ডোরা। ডোরা মুখ কাচুমাচু করে চলে যায় অরু। নিজেকে তাকিয়ে ফোঁস করে একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলো, রাগ করার কি আছে? আমি তো যা সত্যি তাই বললাম। প্রফেসর জেকে তো আর তুই চিনিস না, তাই অমনরা দেখাচ্ছিস। আমি চিনি। চিনবো নাই বা কেন বল? ক্লাসে মাইক্রো ইকোনমিক্স পড়ায় তো। ডোরা অরুর এত হাজিবাজি কথা বুঝলো কি বুঝলো না তা বোধগম্য নয়। সে চুপচাপ গিয়ে লেজ গুইটে অন্যথায় জায়গা দখল করে নিল। বসে পড়ল কিচেন কাউন্টারের এক পাশে। ডোরার কার্যক্রম খানিকক্ষণ পর্যবেক্ষণ করে ওর চোখ গেল দোতলায় কৃতিকের ঘরের দিকে। আজ উইকেন্ড, অথচ কৃতিক সকাল সকাল বাড়িতে নেই। কোথায় গিয়েছে সেটা ওরু জানে না, জানার কথাও নয়। তবুও চোখ দুটো আজকাল হুটহাট তাকে খোঁজ করে বসে। কেন করে তা জানা নেই। ওর মন মস্তিষ্ক থাকে একযোগে সায় জানা। হৃদয়ে কোনো দিক থেকে কোনো বাধা নেই। তবুও ওর ভয় হয়, ভীষণ ভয়। সে সাথে কৃতিকের ওপর একরাশ বিরক্ত অভিমান তো আছে। কী করে পারল ওকে এভাবে জোর করে বিয়ে করতে? ওর মতামতের কি কোনো দামই নেই? পরক্ষণে মনে পড়ে যায় সেই দিনটাতে কৃতিকের দেওয়া গম্ভীর হৃদয় নিগ্রানো আশ্বাসটুকু। চিন্তা নেই, পুরো দুনিয়া আমি দুহাতে সামলে নেব, তোর শরীর কলঙ্কের আজও লাগতে দেব না। কথাগুলো ছিল ভেলভেট মেঘের মতো মসৃণ, অথচ প্রত্যেকটা কথা উছড়ে পড়ছিল কি ভীষণ পুরুষত্ব আর কর্তৃত্বের। যেন কৃতিকের জন্মই হয়েছে ওর দুহাতে আলগে রাখার জন্য। সেই দিন বলা প্রত্যেকটা শব্দ তীব্র ঝঙ্কার তুলেছে তরুর হৃদয় রন্ধে রন্ধে। মাথার মধ্যে উছড়ে পড়া চিন্তা জলোচ্ছ্বাস মুহূর্তে গতিপথ বদলিয়েছিল। চোখ বন্ধ রেখে বিশ্বাস করতে ইচ্ছে হচ্ছিল মানুষটা যা বলছে ঠিক বলছে। বিয়েটা যখন জোর করে করছে তখন দায়িত্ব অবহেলা করার পাত্র জায়ান কৃতিক নয়। কিন্তু সময়ের পরিবর্তনে আবার মনে হতে লাগলো তাকে কি আসে যায়। কৃতিক যতই বলব, ধর্ম যতই প্রাধান্য থাকুক, সৎ ভাইয়ের সাথে বিয়ের সম্পর্ক কোনো সমাজ ভালো চোখে দেখবে কোনো দিনও না। তারপরে মার আবা তো আছেই। অরু যখন নিজের অনিশ্চিত বৈবাহিক সম্পর্কে নিয়ে গভীর চিন্তায় মগ্ন হয়ে আছে, তখনই ল্যান্ডফোনে তীক্ষ্ণ আওয়াজও ভাবনার সুতো ছিঁড়ে দেয়। কৃতিকের শূন্য ঘরের দিক থেকে চোখ নামিয়ে অরু তাকায় সেদিকে। মনে মনে ভাবে ল্যান্ডলাইনে কল এসেছে, তার মানে আমার কল। কিন্তু এই সময় কে কল দিল? ওর ঠোঁট কামড়ে ফোনে এপাশে মানুষটাকে আন্দাজ করতে না পেরে সহসায় এগিয়ে গিয়ে ফোন কানে ধরল। ফোন কানে নেওয়ার সঙ্গে সঙ্গে ওপাশ থেকে ভেসে এলো উচ্ছ্বাসিত ক্রন্দনরত আওয়াজ। গলা অসম্ভব খুশি আর চোখ অশ্রুসিক্ত নোনা জল ধরে অনু বলো, অরু দ্রুত নার্সিংহোমে চলে আয়, মা তোকে দেখতে চাইছে।
অনুর কথায় চোখ দুটো বড় বড় করে ওর অবিশ্বাসের সুরে দ্বিতীয়বার শোধালো, কি বলছি সাফা? সত্যি মা আমাকে খুঁজছে? হ্যাঁ রে বোন, মা তোকে খুঁজছে, এলে দেখতে পাবি। অনুর সঙ্গে সঙ্গে ওর এবার ব্যথাতুর খুশিতে ডুকরে কেঁদে উঠল। হ্যাঁ সূচক মাথা নাড়িয়ে বলল, আমি এক্ষুনি আসছি আপা, এক্ষুনি আসছি। ওর কথায় সাহায্য নিয়ে অনু কল কেটে দেয়। ওরও দ্রুত ব্যস্ত হয়ে পড়ে রেডি হওয়ার জন্য। অপারেশনের পর মায়ের জ্ঞান ফিরেছে বেশ কয়েকদিন আগে, তবে তখনও এত বড় অপারেশনে দুর্বল কাটিয়ে উঠতে পারেনি বলে কথাও হয়ে ওঠেনি মায়ের সাথে। আজ বোধ হয় মা পুরোপুরি সুস্থ হলো। অসম্ভব খুশিতে পাগল পাগল লাগছে ওর। আজ আবারও কথাগুলো দিনের পর মাকে সেই আগের মতো দেখতে পাবে ওর। না আর অপেক্ষা করা যাচ্ছে। কোনো মতেই পরিপাটি হয়ে হাতে পাসটা নিয়ে দরজা লক করে ওরও দৌড়াতে দৌড়াতে বেরিয়ে গেল কৃতিকের আলিশান বাড়ি থেকে। হসপিটালে এসে দৌড়াতে দৌড়াতে করিডোরে পেরিয়ে মায়ের ক্যাবিনের সামনে এসে পা দুটো থমকে গেল ওরুর। ভিতরে মা কথা বলছে, সুস্পষ্ট আওয়াজ। কতদিন পর মায়ের কথা কানে আসছে। হৃদয়টা গোমট আবহাওয়ার মতো হাঁসফাঁস করছে ওর। মনে পড়ে যাচ্ছে শুরু থেকে সব কিছু। এত বড় কৃতিকগঞ্জে দিনের পর দিন দু বোনের কষ্ট করা, প্রতিদিন ইমেল পাঠানো, ইমেল রিপ্লাই না আসা, একরাশ আক্ষেপ গুছিয়ে নেওয়া, মানিয়ে নেওয়া, মামি ছুরিঘাতের মতো কথা ছবল, শেষমেশ জানকৃতিকের জোরজস্তি রাজি হওয়া, এত কিছু বিপরীতে এখন এই মুহূর্ত মায়ের দুটো আওয়াজ শুনে মনে হলো সব দুঃখ ভ্যানিশ। এই জীবনে দুঃখ কিছুই ঘটেনি। এই যে কেমন সুখ উছড়ে পড়ছে দু চোখে কানিশ বেয়ে। কাঁধ দুটো অসম্ভব হালকা লাগছে। বয়স কমে গিয়ে নিজেকে মায়ের ছোট্ট বাচ্চা মনে হচ্ছে। আর কি চাই? খানিকক্ষণ কেবিনের বাইরে দাঁড়িয়ে থেকে নিজের ভুলিয়ে ওঠা অশান্ত হৃদয়টাকে শান্ত করে বাইরে দরজা ঠেলে ভিতরে প্রবেশ করল ওরু। চোখ দুটো তখনও অভিমানী, জলে টইটুম্বুর ওর। কয়েক মিটার দূরত্ব বসে আছে মা, পরনে তার হসপিটালের বরাদ্দকৃত আসমানি রঙের পাজামা সেট, হাতে ক্যানোলা এখনও খোলা হয়নি, তবে চোখ মুখে স্নিগ্ধতা ছড়াছড়ি তার। এমন সুস্থতা দেখে মনে হচ্ছে নতুন করে জন্ম হলো তার। ওরও অবশ্য এমন মনে হওয়ার কথা, কারণ ওর খুশি বেশি মায়ের ধারে কাছে আসেনি। শুরু থেকে শেষ পর্যন্ত অনু ত্যাগতিতিকার কাছে ওরও এই সামান্য কষ্ট কিছুই না। আজমেরি শেখ বরাবর রাশভারী গোছের মানুষ, খুব একটা আবেগ তিনি দেখাতে পারেন না, কিন্তু এরকম একটা মুহূর্তে নিজেকে ধরে রাখতে দায় তিনি পারলেন না। এক হাতে অনুকে আলগে রেখে অন্য হাতে এগিয়ে দিলে ওরুর উদ্দেশ্যে। ওরও আর আক্ষেপ ধরল না, ছুটে এসে ঝাপড়ে দিল মাকে। তিন মামের কান্নার রোল পড়ে গেল পুরো ক্যাবিন জুড়ে। এতগুলো দিন পর অনুর মনে হচ্ছে আর একা নয়, ওকে স্নেহ করা মানুষ আছে। ওর চেয়ে প্রশান্তি আর কেই বা হতে পারে? আজমেরি শেখ মেয়ে দুটো মাথায় চুমু খেয়ে বলো, সব ঠিক হয়ে গিয়েছে, সব, আর দুঃখ নেই, তোমাদের মা সুস্থ হয়ে গিয়েছে দেখো। জবাবে অনু কাঁদতে কাঁদতে বলো, তুমি আবার আমাদের বুকে টেনে নিয়ে আদর করছো, এর চাইতে সুখ আর কি হতে পারে মা? আমরা পেরেছি। আমি আর ওরও হাল ছাড়িনি। আমার তোমাকে ফিরে পাওয়ার আশায় ছাড়িনি, ভবিষ্যতেও ছাড়ব না। তোমার শরীরে একটু ত্রুটিও হতে দেব না আমরা। ওদের কান্নাকাটির মাঝে চেক আপের উদ্দেশ্যে ক্যাবিনে প্রবেশ করে ডাক্তার অ্যাডওয়ার্ড। ডক্টর হঠাৎ আনমনে তিনজনই কান্নাকাটিতে ভাটি বলল এতক্ষণ। তৎক্ষণাৎ ডক্টরকে জায়গা করে দিয়ে দুজন দু থেকে সরে দাঁড়ালো এরা। এতপর আজমেরি শেখের ভালো মতো চেক আপ করে ঠোঁটের কোণে একটা আন্তরিকতা জড়ানো হাসি ঝুলে ডক্টর বলেন, কনগ্রাচুলেশন মিসেস আজমেরি, আপনার অপারেশন পর আপনি এখন পুরোপুরি ফিট আছেন। আজ বা কালের মধ্যেই আপনাকে ডিসচার্জ করে দেওয়া হবে। তবে হ্যাঁ, প্রথম দিকে প্রতি সপ্তাহ বা পরবর্তীতে প্রতি মাসে একবার করে নার্সিংহোমে এসে হার্টের কন্ডিশন চেক আপ করতে হবে। আপনার অন্তত 6 মাসে এটা ধারাবাহিকভাবে করতে হবে। তাই অনুরোধ করব আগামী 6 মাস দেশে না ফেরার। 6 মাস পর যখন আপনার হার্টের কন্ডিশন পুরোপুরি স্টেবল হয়ে যাবে,
তখন আপনি যে কোনো সময় দেশে ফিরতে পারবেন। আজমেরী শেখ বরাবরই যথেষ্ট স্মার্ট, দক্ষ মহিলা। ইংরেজিতে তিনি যথেষ্ট পারদর্শী। জামশেদ জাহানের সাথে দেশে বিদেশে ঘুরে ব্যবসা সামলেছেন, পারদর্শী হওয়ারই কথা। তাই তিনি নিজ থেকে ডক্টরকে শুধালেন, ডক্টর এডওয়ার্ড, 6 মাসই থাকতে হবে? ডক্টর এডওয়ার্ড স্মিথ হিসেবে জবাব দিলেন, ডিপেন্ড অন ইউর হার্ট যত তাড়াতাড়ি আপনার শরীরের সাথে খাপ খাওয়াতে পারবেন, আপনি তত তাড়াতাড়ি ফিরতে পারবেন। ডক্টরের কথা আজমেরী শেখ হ্যাঁ সূচক মাথা নাড়লেন। ডক্টর অনুকে কিছু দিক নির্দেশনা দিয়ে ক্যাবিন থেকে চলে যায়। ডক্টর বেরিয়ে যাওয়া কয়েক মিনিটের মাথাতে একটা ফ্লাইট বুক নিয়ে ক্যাবিনে ঢুকলো প্রত্যয়। অনু তখনও বসে বসে ডক্টরের বলা কথাগুলো নোট করছিল ডায়েরিতে। অনু মায়ের জন্য কমলা খোসা ছড়াচ্ছিল। প্রত্যয় এক ঝলক অনুর দিকে তাকিয়ে সোজা গিয়ে আজমেরী শেখের সামনে দাঁড়িয়ে পড়ে, হাতে বুকটা সম্মানের সাথে এগিয়ে দিয়ে বলে, কনগ্রাচুলেশন ম্যাম, আমি প্রত্যয় এহসান, CFA অফ এ JK গ্রুপ। আজমেরী শেখ বুকটা গ্রহণ করে বলে, হ্যাঁ জানি, জামশেদ আপনাকে কৃতিকের জন্য আমেরিকা পাঠিয়েছিল। আজমেরী শেখের কথায় অনু দুজনে প্রত্যয় মুখপানে দৃষ্টিপাত করল। অনু প্রত্যয়কে দেখে একটু ইতস্তত হলো, কেমন যেন লজ্জা লাগছে ওর। ওদিকে ওরু বেচারি কৃতিকের নামটা শোনা মাত্র ভাবছে, সারা সকাল কৃতিকের দেখা নেই, কোথায় গেল লোকটা। আজমেরী শেখের কথায় প্রত্যয় সম্মোহনী হাসি দিয়ে বলল, ইয়েস ম্যাম, আপনি ঠিক ধরেছেন, আমি কৃতিক ভাইয়ের অ্যাসিস্ট্যান্ট। ওনার হয়ে কোম্পানির সকল দায় দায়িত্ব আমি সামলাই। উনি কখনোই JK গ্রুপ হস্তক্ষেপ করে না, আর না উনি কোম্পানি থেকে কোনোরূপ সম্মানই গ্রহণ করেন। আজমেরী শেখ কিছু একটা ভেবে বলল, যাই হোক, আপনি এসেছেন ভালোই হয়েছে। আমার জন্য ইমিডিয়েটলি একজন অ্যাসিস্ট্যান্ট ব্যবস্থা করুন, আর হ্যাঁ, হসপিটালে আশেপাশে একটা অ্যাপার্টমেন্ট রেন্ট করুন। যেহেতু আরও 6 মাস থাকতে হচ্ছে, সেহেতু আমি আমার মেয়েদের নিয়ে সেখানে উঠব। জয়ান কৃতিক চৌধুরী আমার অবর্তমানে আমার মেয়েদের সাহায্য করেছে, থাকতে দিয়েছে, তাই তার প্রতি অন্তরের অন্তরস্থল থেকে কৃতজ্ঞ। তবে তার সাথে একই ছাদের নিচে থাকতে আমি আগ্রহী নই। প্রত্যয় রোবটের মতো দাঁড়িয়ে আজমেরী শেখের সকল হুমকি শুনে গেল। এতবার ছোট্ট করে, ওকে ম্যাম, আমি সব কিছু ব্যবস্থা করছি বলে ক্যাবিন থেকে বেরিয়ে যায়। আজমেরী শেখের হুট করে এতগুলো সিদ্ধান্ত অনু কোনোরূপে ভাবান্তর না হলেও ওরুর কেমন যেন ভিতরে ভিতরে সূক্ষ্ম চিনচিন ব্যথা অনুভব হচ্ছে। চারিদিকে সুখের জোয়ারে পরিপূর্ণ, তবু কিসের অসম্পূর্ণতা হৃদয় এই চিনচিন ব্যথা জানা নেই ওরুর। দিনের আলো লিভে গেলে সন্ধ্যা হতে বাইক রাইডিং ক্লাবগুলো পরিণত হয় নাইট ক্লাবে। উচ্ছে যাওয়া লোকগুলো বান্ডুলে ছেলে মেয়ের সবচেয়ে প্রিয় জায়গা এটি। কলেজ ভার্সিটি ফাঁকে গিয়ে সারাদিন রাইডিংয়ের মতো থ্রিলিং গেম উপভোগ করে। সন্ধ্যা হতে না হতে শুরু হয়ে যায় ডিস্কো পার্টি। সাদা ধবধবে আলো নিভিয়ে দিয়ে লাল, নীল, হলুদ ফেউরি লাইটের আলো ঝিকমিকি করে উঠে চারিপাশ। এক সাইডে বিভিন্ন দেশ থেকে আনা সারি সারি কাচের বোতল সজ্জিত ব্লান্টেড বার কাউন্টার, আর অন্য সাইডে ডিজে গানের ধূপ ধূপ কম্পিত আওয়াজ, তালে তালে সকলের ড্যান্স পার্টি। অবশেষে সারা রাত ধরে মদ্যপান করে নাচের শেষে ভোর রাতে চরম আনন্দে গা ভাসানো। আমেরিকানদের জন্য এর চাইতে চেয়ারফুল জায়গা আর কোথাও নেই বোধ হয়। এদের মাঝে কৃতিক হলো রাইডিং ক্লাবের সুপারস্টারের মতো। কখন আসে কখন যায় কেউ জানে না। ও সাধারণত ম্যাচ শেষ হতেই নিজের ইচ্ছে মতো চলে যায়, কিন্তু আজ কোনো এক অযাচিত কারণে সন্ধ্যার পরে ক্লাবে প্রবেশ করেছে কৃতিক। ওর সাথে অর্ণব রয়েছে। অর্ণবের মুখভঙ্গিমা দেখে বোঝা যাচ্ছে এই রকম একটা ফালতু জায়গায় ওকে জোর করে টেনে টুনে নিয়ে এসেছে কৃতিক। চারিদিকে মিউজিক আর হইহুল্লা, কান ঝালাপালা হয়ে যাওয়ার উপক্রম। অর্ণব বিরক্ত হয়ে কৃতিককে বলো, এখানে কেন নিয়ে এলি? তোর যদি এতই নাচার শখ হয়ে থাকে তো তোর বউকে নিয়ে আসতি। আমি কি তোর সাথে নাচবো নাকি? চুপ কর শালা,
কৃতিক অর্ণবকে চুপ করে টানতে টানতে নিয়ে গেল বার কাউন্টারে। ওকে বার স্টুলে বসিয়ে দিয়ে নিজেকে বসে পড়ল পাশেরটাতে। সামনে দাঁড়িয়ে থাকা ওয়েটারকে দুটো হুইস্কি অর্ডার দিয়ে কৃতিকের ক্লাবের চারিদিকে চোখ বুলিয়ে বলল, এই ক্লাবে সিসিটিভি সিস্টেমটা হ্যাক করতে হবে অর্ণব। কৃতিকের কথা অর্ণব ভুরু কুঁচকে বলল, কি তুই আবার ঝামেলা পাকাবি? কৃতিক ঠোঁট কামড়ে অর্ণবকে চোখে কৃতিক দৃষ্টিপাত করে বলল, ঝামেলা তো পাকাতেই হবে ব্রো, রিভেঞ্জ নেওয়াটা যে বাকি। এই ক্লাবে একজন খুব দুঃসাহস দেখিয়ে আমার দুর্বলতা হামলা করেছিল। তাকে এক ঝলক নিজের পৈশাচিক রূপটা না দেখালে হয় বল? আমি তো এতটাই ভদ্রলোক নই। অর্ণব দীর্ঘশ্বাস ছেড়ে বলল, তুই কি বলছিস? আমি কিচ্ছু বুঝতে পারছি না। কি দেখাবি? কাকে দেখাবি? অর্ণবের কথা পাছে কৃতিক কিছু বলতে যাবে, তার আগে সেখানে আগমন ঘটে ক্লাবের অন্যতম সদস্য জ্যাকসনের, যাকে মাসখানেক আগে রাস্তা ফেলে ইচ্ছে মতো মেরেছিল কৃতিক। তারপর অবশ্য সব সমস্যার সমাধান হয়েছে। ক্লাবের ম্যানেজিং কমিটি ওদের দুজনকে মিলিয়ে দিয়েছে। জ্যাকসন ক্ষমাও চেয়েছে নিজের কর্মকাণ্ডের জন্য। এখন সম্পর্কটা মোটামুটি ঠিকঠাক। তাই তো কৃতিককে দেখা মাত্র এগিয়ে এসেছে সে। এগিয়ে এসে আরেকটা বার স্টুল টেনে বসতে বসতে ঠোঁটে ভাঁজে সূক্ষ্ম হাসি রেখা টেনে অবাক হয়ে জ্যাকসন শোধালো, আরে জেকে পুরো, আপনি তো কখনো নাইট ক্লাবে থাকেন না, আজ হঠাৎ? জ্যাকসনের কথায় কৃতিক নিজের ঠোঁটে কোণে হাসি টেনে বলে, তোমাদের সাথে ড্রিঙ্কস করতে মন চাইল তাই থেকে গেলাম। ভালো করিনি? ও দ্যাটস রিয়েলি গুড ব্রো, লেটস এনজয়। ওদের মধ্যে জ্যাকসনের প্রথম পান করা শুরু করে। 1 পেগ, 2 পেগ, 3 পেগ, এরপর অগণিত পেগ। কৃতিক আর অর্ণব কিছুটা টাল হয়েছে, তবে জ্যাকসনের অবস্থা পুরোপুরি টালমাটাল। দু চোখ ঝাপসা, চোখের সামনে বসে থাকা একটা কৃতিককে 10টা মনে হচ্ছে। কি রোমাঞ্চকর! লেডিস টু আর রাইট জ্যাকসন, অ্যাম শিওর এবার তুই চ্যাম্পিয়ন হবি। জ্যাকসন যখন টালতে টালতে আর হার্ড ড্রিঙ্কসে অর্ডার দিচ্ছিল তখনই কৃতিক ওকে অফারটা করে বসে। জ্যাকসনের মাথা ঠিক নেই। ওর মাথা চ্যাম্পিয়ন হওয়ার ভূত বহু আগে থেকে চড়ে বসে আছে। এই মুহূর্তে নিজের শরীর একটা আলাদা জোশ অনুভব করছে। জ্যাকসন মনে হচ্ছে ওর উপর টেক্কা দেওয়ার মতো কেউ নেই, কেউ থাকতে পারবে না। জেকে আজ সেটা দেখিয়ে ছাড়বে। কৃতিকের বলার সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে পড়ে জ্যাকসন। নিজের শার্ট কলারে একটা ঝাড়া দিয়ে বাইকের হেলমেট নিয়ে বাইরে যেতে যেতে বলে, লেটস গো। কৃতিক বাঁকা হেসে বলল, ওয়াও, এত জলদি? জ্যাকসন চলে গেল। কৃতিক নিজের হেলমেট নিয়ে ওর পিছনে পিছনে হাঁটা দিল। অর্বান ওকে টেনে বলে, তুই কি পাগল? ও তো পুরোই টাল হয়ে আছে, বাইক স্টার্ট দেওয়ার সাথে সাথে অ্যাক্সিডেন্ট করবে। কৃতিক দাঁতে দাঁত চেপে বলল, সেটাই চাইছি, চল এবার। পেছন থেকে অর্ণব বলল, আর তুই নিজেও তো ড্রাগ, নিজের ওপর কন্ট্রোল আছে আমার। অর্ণব তুই চল। নিজেদের সুপরিচিত রাইডিং ম্যাচে রাস্তায় এসে দুজনে বাইক স্টার্ট করলো। ওরা চারিদিকে রাস্তা পুরোপুরি অন্ধকার নয়, আবার খুব আলোকিত নয়। সোডিয়ামের নিয়ম আলো পুরো রাস্তা জুড়ে আলো ছায় বিরাজমান। জ্যাকসনের মাথা চ্যাম্পিয়ন হওয়া ভূত কুণ্ডলি পাকিয়ে মাথাচাড়া দিয়ে উঠছে। আজও দেখিয়ে ছাড়বে জ্যাকসন কী জিনিস। এদিকে কৃত প্রথমে খুব ধীর গতিতে বাইক স্টার্ট দেয়। বাইক স্টার্ট দেওয়ার সঙ্গে সঙ্গে জ্যাকসন হাওয়ার বেগে দৃষ্টিসীমা বাইরে চলে যায়। এই দেখে অর্ণব ভয়ার্থ নজরে তাকে মনে মনে আওড়ালো, হয় মরবে, না হয় মৃত্যুকে খুব কাছ থেকে দেখে আসবে। কেন যে জ্যাকের মতো পাগলের সাথে লাগতে এসেছিস? যেহেতু কৃতিকের নিজেরও ড্রাগ ছিল, তাই নিজেও কিছু দূর যেতে উল্টো পড়ে যায়। পরে গিয়ে সেখানে বসে শব্দ করে হাসতে থাকে ও। কৃতিক পড়ে গিয়েছে দেখে অর্ণব ওর দিকে ছুটে এগিয়ে এসে বলল, আর ইউকে ওটা কেন করলি ভাই? ছেলেটা খুব খারাপভাবে আহত হবে। কৃতের বাইকটাকে শরীরের ওপর থেকে সরিয়ে আস্তে ধীরে উঠতে উঠতে বলল, ও বাস্টারটা আমার অরুকে মাঝ রাস্তায় অ্যাটাক করেছিল। শুধুমাত্র আমার ওপর জিদ ফলাতে গিয়ে অরুকে ছুরি দিয়ে
তাড়া করেছে। ইভেন আমি সময় মতো না এলে কি না কি হয়ে যেত, সেটা একমাত্র উপরওয়ালা ভালো জানে। তাহলে তুই কি করে ভাবলি এত বড় একটা দুঃসাহস দেখানোর পরও আমি ওকে এত সযত্নে ছেড়ে দিব? কখনো না। তাছাড়া আমি আর কী দেবা করতাম? ও নিজেই তো বাইক নিয়ে চলে গেল। এখন যদি ভালো ভালো বেঁচে যায় তো যাক, আর যদি না যায় তাহলে ধরে নিব ওর চ্যাম্পিয়ন হওয়ার নেশা ওকে খোয়ালো। শেষ কথা বলতে বলতে একটা তীর্যক কপট হাসিতে প্রসারিত হলো তীর্যকের ডার্ক ব্রাউন ঠোঁট জোড়া। অরুর বাড়ি ফিরতে ফিরতে বিকেল গড়িয়ে সন্ধ্যা রাতে গিয়ে ঠেকল অনু আজ আর ফিরল না। সে মায়ের কাছে থাকবে। অরু ফিরতে চায়নি। অনু জোর করে পাঠিয়ে দিয়েছে ওকে, বলেছে একটা রাত তো, তারপর থেকে সবাই একসাথে থাকবে ওরা। এখন কষ্ট করে হসপিটালে থাকা প্রয়োজন নেই। অরুর মনটা বেশ পুরপুরে। হাতে 5টা আঙুলে ঘোরাতে ঘোরাতে মাত্র পাসওয়ার্ড টিপে ঘরে প্রবেশ করছে। তবে হলরুমে কাউচে কৃতিকে বসে থাকতে দেখে হাঁটার গতি থমকে যায় অরুর। এই তো সেই মানুষটা, সারাদিন এত আনন্দের মাঝও যার কথা হুটহাট মনে পড়েছে। বারবার মনে হয়েছে কোথায় সে। কাউচের ওপর গা ছড়িয়ে দিয়ে দুপা টি টেবিলের উপর রেখে বসে আছে কৃতিক। নির্ঘুম নিষ্প্রভ কামুক চোখ দুটো অরুর পানে নিবদ্ধ। কৃতিকের মুখের দিক থেকে চোখ সরিয়ে অরু দৃষ্টিপাত করে ওর পায়ের দিকে। 3/4 প্যান্ট পরে আছে কৃতিক, যার দারুণ ফর্সা লোমশ পা দুটো এথায় সেথায় থেতলে গিয়ে রক্ত জমাট বাঁধা অংশগুলো দৃশ্যমান। এমন দগদগে অবস্থা দেখে যে কারোর হৃদয় কেঁপে উঠবে, অথচ কৃতিকের ততটা ভাবলেসিন হয়ে রক্ত নিয়ে বসে আছে যেন কিছুই হয়নি। অরুকে একভাবে তাকিয়ে থাকতে দেখে কৃতিক হাসকি ইশারা বলল, তোর জন্য ওয়েট করছি, ট্রিট করে দে। কৃতিকের পা দুটো পর্যবেক্ষণ করে একটা দীর্ঘশ্বাস ছেড়ে এগিয়ে এসে অরু শোধালো, নিশ্চয় বাইক থেকে পড়ে গিয়েছেন। কৃতিক দুহাত দিয়ে নিজের চুলগুলো ব্ল্যাক ব্যাশ করতে করতে বলল, ঠিক ধরেছিস। ফার্স্ট এড বক্স কোথায়? কৃতিকের আঙ্গুল দিয়ে নিজের রুমের দিকে দেখিয়ে দিল। অরু নিজের পাশটা রেখে বলল, থাকুন, নিয়ে আসছি। এই যাবৎ কৃতিকের রুমে 2বার এসে অরু। সেই দিন কৃতিকের রুমে যখন সে ঘুমিয়ে গিয়েছিল টের পায়নি ও নিজেও। তবে তখন তো ঘরমার অন্ধকার ছিল, কিছু দেখার উপায় ছিল না। এই জন্য তো এখন ফার্স্ট এড বক্স খুঁজতে খুঁজতে হাঁপিয়ে উঠেছে অরু। রুমে কোথাও খুঁজে না পেয়ে একটানে কৃতিকের জামা কাপড় কাভার খুলে ফেলল। কাবার্ডের ড্রয়ারে ফার্স্ট এড বক্স রাখা ছিল। অরু সেটাকে হাত দিয়ে আরও একটা ছোট বক্স দেখতে পায়। সুন্দর কারুকাজ করা কাঠের বক্সটা। কি আছে এর মধ্যে? প্রশ্নটা মনের মধ্যে উকি দিতেই এদিক ওদিক তাকিয়ে অনেকটা বিস্ময় কৌতূহল নিয়ে বক্সটা খুলল অরু। অরু ভেবে নিয়েছে এত সুন্দর বক্স হয়তো কোনো হীরে জহরাত থাকবে নিশ্চয়, কিন্তু অরুকে পুরোপুরি ভুল প্রমাণ করে দিয়ে বক্স থেকে বেরিয়ে এলো একটা লম্বা চুল। অরু আশাহত নজরে চুলটাকে দেখে নাক ছিটকে বলল, ইউ, এটা আবার কি? পরক্ষণে এই চুলটাকে নিজের চুলের সাথে মিলিয়ে অরু বলল, আরে এটা তো মনে হচ্ছে আমার চুল। উনি কি কালো জাদু টাদু করে নাকি? অরু নিচ থেকে ভেসে আসে কৃতিকের ঝাঁঝালো চিৎকার। লাফিয়ে উঠল অরু। কোনো মতে জায়গার জিনিস জায়গায় রেখে ফার্স্ট এড বক্স নিয়ে সহসা নেমে গেল নিচতলায়। তারপর দৌড়ে এসে হাঁটু গেড়ে বসে পড়ল কৃতিকের পাশে। এতদিন ধরে এই বাড়িতে আসছিস, এখন একটা বক্স খুঁজতে এতক্ষণ সময় লাগে? কৃতিকের কথা ওরও মনে পড়ে যায়, আর এই বাড়িতে নেই। কথাটি ভাবতে ঈশানগণে মেঘ জমার মতো মনে কোনো সুপ্ত হাহাকার জমে ওঠে অরুর। অরু নিশ্চুপ বসে বসে কৃতিকের পায়ে হাত চালাচ্ছে দেখে কৃতিক ভুরু কুঞ্চিত করে বলল, কি ভাবছিস? অরু তার ছোট ছোট হাত দিয়ে অল টাইম ব্যান্ডেজগুলো লাগাতে লাগাতে বলল, ভাবছি আজকে যা বলার বলুন, আমি তো কালকে চলে যাচ্ছি। কৃতি ডিভানের পায়ের নিচে মাথাটা এলিয়ে দিয়ে বলল, আমায় ছেড়ে কোথায় যাবি তুই? অরু এবার সিরিয়াস হয়ে কৃতিকের মুখের দিকে তাকিয়ে বলল, কাল চলে যাচ্ছি আমরা। মা সুস্থ হয়ে উঠেছে, আমাদের জন্য সান ফ্রান্সিসকোতে অ্যাপার্টমেন্ট রেন্ট করা হয়েছে। অরুর কথাটা বলতে দেরি হলেও শক্ত হাতে ওর দুগাল চেপে ধরে দেরি হলো না কৃতিকের। হঠাৎ চড়া হওয়া তীব্র রাগে বেশ শক্ত করে অরুর গাল দুটো চেপে ধরল কৃতিক। এতক্ষণে শান্ত মসৃণ
মুখটা মুহূর্তেই ধারণ করেছে ভয়ঙ্কর অগ্নিমূর্তিতে। ওরও মনে হচ্ছে ওর গালে হাড়গোড় এক্ষুনি ভেঙে যাবে। অসংখ্য ব্যথা, চোখ দুটো টলমল করে উঠল ওর। ততক্ষণ অস্পষ্ট সুরে কৃতিককে বলল, খুব ব্যথা লাগছে, ছাড়ুন। কৃতিক ছাড়ল না, উল্টোকে কাছে টেনে নিয়ে হিসে বলল, আমার জীবনের সবচেয়ে বড় ভুল কি জানিস? তোর প্রেমে পড়া। সেই শুরু থেকে যন্ত্রণা দিতে দিতে লাইফটাকে হেল বানিয়ে ছাড়েছিস, এখনও দিচ্ছিস। কথাটা বলে পায়ের নিচে থাকা টি টেবিলটা সশব্দে লাথি মারল কৃতিক। সঙ্গে সঙ্গে ঝরঝর আওয়াজ করে টেবিলটা উল্টে পড়ল অন্যদিকে। বোধহয় কাজগুলো ভেঙে গুঁড়ি গুঁড়ি হয়ে গিয়েছে। কৃতিকে সেদিকে দৃষ্টিপাত না করে ওর এতক্ষণে ধরে করা ব্যান্ডেজগুলোকে টেনে হিস তুলে ফেলল। এভাবে নিজেকে কষ্ট দেওয়ার কি মানে হয়? ওরও চেঁচিয়ে উঠল, আরে কি করছেন? আবার রক্ত বের হবে তো। কৃতিক ওর কথা কর্ণপাত না করে ব্যান্ডেজগুলো ছুঁড়ে ফেলে ওকে এক প্রকার ধাক্কা মেরে সরিয়ে হনহন করে বাড়ি থেকে বেরিয়ে যায়। কৃতিক চলে যেতে ওর ধপ করে মেঝেতে বসে পড়ে। নিজেকে নিজেই আশ্চর্য হয়ে প্রশ্ন করে, উনি কি বললেন? উনি আমার প্রেমে পড়েছেন? কবে, কোথায়, কখন? যেই মানুষটা আমাকে দুই চোখে সহ্য করতে পারে না, সে কী করে আমার প্রেমে পড়ল? আমি কি ঠিক শুনেছি? আপন মনে কথাগুলো বলতে বলতে ওরও হাত চলে যায় বুকের বা পাশে। আবারও সেই তীক্ষ্ণ চিনচিন ব্যথা। এটা কি তাহলে জায়ান কৃতিকের জন্য হচ্ছে?